প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো এবং স্বাভাবিক ছন্দেই সবকিছু মোকাবেলা করছো। আমরা বিগত ক্লাসে ম্যানেজমেন্টের যে কমিউনিকেশন চ্যাপ্টার অর্থাৎ যোগাযোগ চ্যাপ্টার শুরু করেছি সেকেন্ড পেপারের। সেখানে যোগাযোগ সংক্রান্ত আমরা অনেক প্রাথমিক এবং মৌলিক বিষয় আলোচনা করেছি। সেখানে ছিল যোগাযোগ সম্পর্কে ফান্ডামেন্টাল কনসেপ্ট অর্থাৎ যোগাযোগটা কী, যোগাযোগ প্রক্রিয়াটা কী অর্থাৎ কমিউনিকেশন প্রসেসটা কী, সেই সম্পর্কে কিন্তু আমরা ধারণা পেয়েছি। আমার বিশ্বাস এবং আমার প্রত্যাশা যে বিগত ক্লাসের ধারাবাহিকতাকে ফলো করে আমরা এই ক্লাসটাকেও ফলপ্রসূ করব এবং আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমেও আজকে আমরা একটা সফল উপস্থাপনা নিশ্চিত করতে পারব। শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনায় ফিরে আসি। বিগত ক্লাসের আলোচনাগুলো যে চলমান ধারায় ছিল সেখানে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে কি? আমি একটু তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি যে আমরা যোগাযোগের ধারণা সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ যোগাযোগ কাকে বলে, ডেফিনেশন অফ কমিউনিকেশন, যোগাযোগ প্রসেসটা কি, যোগাযোগের পক্ষগুলো কি কি থাকে, অর্থাৎ যোগাযোগ প্রক্রিয়ার সাথে কোন কোন পক্ষ জড়িত থাকে সেই সংশ্লিষ্ট পক্ষগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। পাশাপাশি যোগাযোগের যে গুরুত্বপূর্ণ বা মৌলিক বা যেটাকে আমরা অপরিহার্য উপাদান বলতে পারি সেই অপরিহার্য উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। মনে আছে কি? সেই প্রেরক, সেই তথ্য বা ইনফরমেশন বা যেটাকে আমরা ডাটা বলি, তারপরে মাধ্যম ছিল, এর পরবর্তীতে গ্রাহক ছিল। কমিউনিকেশন প্রসেসের মধ্যে আমরা কি পেয়েছিলাম মনে আছে? আমরা পেয়েছিলাম যে এখানে অনেকগুলো পক্ষ কিন্তু একে অপরের সাথে খুব নিবিড়ভাবে সংযুক্ত থাকে। যেমন তথ্য একটা উৎস থেকে সংগৃহীত হয়, সেই তথ্য প্রেরক প্রেরণযোগ্য করে অর্থাৎ এনকোডিংয়ের মাধ্যমে চ্যানেলাইজ করে, অর্থাৎ একটা নির্দিষ্ট মাধ্যমের মাধ্যমে সে সেই তথ্যটাকে প্রেরণ করার চেষ্টা করে। কার কাছে প্রেরণ করার চেষ্টা করে? যে সংশ্লিষ্ট বা প্রত্যাশিত যে গ্রাহক বা প্রাপকের কাছে বা পক্ষের কাছে। তো এই যে দুই প্রান্তে দুজন পক্ষ কিন্তু অবস্থান করছে, মাঝখানে অবস্থান করছে কি? মাঝখানে উপস্থিতি আমরা লক্ষ্য করছি মাধ্যম এবং তথ্য প্রবাহের। যেই তথ্য প্রবাহটা সঞ্চালিত হয়, যে তথ্য প্রবাহটা আসলে নিয়ন্ত্রিত হয় ওই চ্যানেলের মাধ্যমে, এবং যেখানে সক্রিয় ভূমিকা পালন করে আসলে দুটো পক্ষ অর্থাৎ প্রেরক এবং প্রাপক, অর্থাৎ সেন্ডার এবং রিসিভারের মধ্যে এই যে একটা রিলেটেড, এই যে একটা এফেক্টিভ পার্সপেক্টিভ গড়ে ওঠে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠে, তাদের মধ্যে একটা সহজ বোধগম্যতা তৈরি হয়, এর মধ্য দিয়েই কিন্তু আসলে যোগাযোগ প্রক্রিয়াটা আসলে বাস্তবায়িত হয়, তাই না? আমরা কিন্তু যথারীতি বলেছিলাম যে যোগাযোগ প্রক্রিয়ার একটা স্টার্টিং পয়েন্ট থাকে, একটা ক্লোজিং পয়েন্ট থাকে, মাঝখানে এই ধাপগুলোকে আসলে ফলো করা হয় সিকোয়েন্সিয়ালি, অর্থাৎ পর্যায়ক্রমে কিন্তু ধাপগুলো আসে। প্রথমে প্রাপক থাকে, যে প্রাপক সুনির্দিষ্ট উৎস থেকে তথ্য সংগ্রহ করে, পরবর্তীতে সেই তথ্যকে সে প্রেরণযোগ্য বা এনকোডিং করে, সে চ্যানেলাইজ করে, অর্থাৎ সুনির্দিষ্ট চ্যানেলের মধ্যে সেই তথ্যকে সে সন্নিবেশিত করে এবং পরবর্তীতে সেই তথ্যগুলোকে আসলে সংশ্লিষ্ট প্রাপকের কাছে প্রেরণের জন্য সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যায়। যখন সেই তথ্য গৃহীত হয় প্রাপক কর্তৃক, সেটা একটা পর্যায়। এই পর্যায়ে দায়িত্বটা থাকে আসলে প্রাপকের। তার দায়িত্বটা কি? যে গৃহীত তথ্যটাকে সে নিজের মতো করে বোধগম্য করে নেয়, অর্থাৎ যে মেসেজটা ট্রান্সমিট করা হয়েছে সেই মেসেজের যে অর্থ আছে, যে গুরুত্ব আছে, সেইটাকে সে সুস্পষ্ট করার চেষ্টা করে, অর্থাৎ একটা
অর্থপূর্ণ ব্যাখ্যা বা মিনিংফুল এক্সপ্লেনেশন সে প্রেজেন্ট করে। এই দায়িত্বটা কিন্তু থেকে যাচ্ছে রিসিভারের উপরে। পরবর্তীতে কি হচ্ছে, সেই রিসিভার তার এনকোডেড মেসেজ থেকে, অর্থাৎ সে যে তথ্যটাকে রিয়ালাইজ করেছে সেখান থেকে একটা প্রত্যুত্তর দেয় বা ফিডব্যাক দেয় বা রিয়েকশন প্রকাশ করে। এই রিয়েকশনটাকে আমরা আসলে ফলাবর্তন বা ফিডব্যাক বলি। তো আমি আজকে আর সেই কমিউনিকেশন প্রসেসকে খুব বেশি এলাবোরেট করছি না, আমি বরং আমরা একটা নতুন টপিকসে যাওয়ার চেষ্টা করছি, যে যোগাযোগের প্রতিবন্ধকতা। যোগাযোগের ক্ষেত্রে কি কি বাধা বা প্রতিবন্ধকতা আছে, অর্থাৎ হোয়াট আর দ্য ব্যারিয়ার্স টু দ্য কমিউনিকেশনস, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের সাথে কিন্তু আমার যোগাযোগই চলছে, তাই না? আমরা ক্লাসটাকেও যদি একটা যোগাযোগ প্রসেসের মধ্যে ভাবি, এবং এই ক্লাসটাকে নিয়েও কিন্তু আমরা একটা উদ্দীপক সাজাতে পারি, তাই না? তো আমি একটা হোম টাস্ক দেব, যে হয়তো আমাদের ক্লাসকে নিয়ে বা পারিপার্শ্বিক কোনো ঘটনাকে কেন্দ্র করে আমরা একটা ঘটনা মনের মধ্যে আনার চেষ্টা করি, একটা নিজেদের মধ্যে একটা সুনির্দিষ্ট ঘটনাকে সৃজন করার চেষ্টা করি, যেটা আমাদের ভেতর থেকে আসবে এবং যেটার বিকাশ এবং উত্তরগুলো আমাদের নিজেদেরই জানা থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরাই কিন্তু আসলে উদ্দীপকের স্রষ্টা হব। এইভাবে যদি আসলে একটা উদ্দীপককে তোমরা ধারণ করতে পারো, লালন করতে পারো, এবং এই উদ্দীপককে আত্মস্থ করে যদি সেই উদ্দীপক থেকে ভাবনাগুলোকে বের করে নিয়ে আসতে পারো এবং নিজেদের মধ্যে প্রতিস্থাপন করতে পারো, তাহলে তোমার যে টেক্সটের বিষয় বা বিষয়বস্তুগুলো, ধারণাগুলো অনেক বেশি কিন্তু মূর্ত হয়ে যাবে, অনেক বেশি প্রাণবন্ত হবে, অনেক বেশি সহজ হয়ে যাবে। এটাই কিন্তু শিক্ষক হিসেবে আমার প্রত্যাশা। তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা যোগাযোগের প্রতিবন্ধকতা, সে বিষয়ে আমরা আলোচনা করি। আমরা সরাসরি বোর্ডে যাই। বোর্ডে যেটা দেখছি যে সাংগঠনিক প্রতিবন্ধকতা আছে, ব্যক্তিগত প্রতিবন্ধকতা আছে, ভাষাগত প্রতিবন্ধকতা আছে এবং অন্যান্য প্রতিবন্ধকতা আছে। তো আমরা সাংগঠনিক প্রতিবন্ধকতা নিয়ে যদি কথা বলার চেষ্টা করি, তাহলে যেটা দেখতে পাচ্ছি যে একটা প্রতিষ্ঠানে বা একটা সংগঠনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যেটা যোগাযোগের উপরে কিন্তু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তো সেই সাংগঠনিক সমস্যাগুলো কি হতে পারে দেখি আমরা যদি দেখি যে সাংগঠনিক যদি নীতিমালার অভাব থাকে, অর্থাৎ সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট সাংগঠনিক নীতিমালা যদি বিদ্যমান না থাকে, তাহলে সেক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হতে পারে। আবার সাংগঠনিক যে স্তরগুলো আছে, যে কাঠামোগুলো আছে, সেই কাঠামোগুলো যদি অতিরিক্ত থাকে, আতিসাহ্য হয় সেই কাঠামোগুলোর, অর্থাৎ অপ্রয়োজনীয় সাংগঠনিক স্তর যদি বিদ্যমান থাকে, তাহলে সেটাও কিন্তু তথ্য প্রবাহের ক্ষেত্রে বা কার্যকর যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখছি যে তথ্যের পরিশ্রুতি, অর্থাৎ তথ্যগুলো যদি পরিশীলিত না হয়, তথ্যগুলো যদি আসলে আমরা বলি যে যৌক্তিক না হয়, সুসংহত না হয়, অর্থাৎ তথ্যগুলো যদি গোছানো না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অসংলগ্নতা সৃষ্টি হতে পারে, যেটা যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে। তাহলে এটা যোগাযোগের জন্য একটা অপরিহার্য বিষয় যে তথ্যগুলোকে অবশ্যই রিফাইন্ড মুডে আমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি পরিশীলিতভাবে বা পরিশুদ্ধ না করে যদি তথ্যগুলো প্রবাহ নিশ্চিত করি, তাহলে সেটা আসলে ফলাফল সঠিকভাবে উপস্থাপন নাও করতে পারে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে সাংগঠনিক কাঠামোগত কিছু প্রতিবন্ধকতা আছে, যেখানে নীতিমালার সমস্যা আছে, অতিরিক্ত সাংগঠনিক স্তর আছে। আচ্ছা, তারপরে তথ্যের যে রিফাইনমেন্ট অর্থাৎ পরিশীলতার অভাব আছে, এই বিষয়গুলো সাংগঠনিক বাধা হিসেবে কাজ করে। এছাড়া সাংগঠনিক পরিবেশ যদি অনুকূলে না থাকে, তাহলেও কিন্তু আসলে
এই আন্তঃযোগাযোগ বা পারস্পরিক যে সম্পর্কের বিষয়টা সেটা বিঘ্নিত হয়। অর্থাৎ অনুকূল এবং সহায়ক সাংগঠনিক পরিবেশ কিন্তু একান্ত অপরিহার্য, অন্যথায় সঠিক যোগাযোগ প্রক্রিয়া ব্যাহত হয়। এরপরে আসি আমরা ভাষাগত। আমরা ভাষাগত সমস্যায় যদি আসি তাহলে যেটা দেখতে পাই যে অনেক ধরনের সমস্যা হতে পারে আমাদের উপস্থাপনের ক্ষেত্রে, আমাদের বাক্য প্রকাশের ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে। যেমন দ্ব্যর্থক শব্দ, এমন একটা শব্দ আমরা ব্যবহার করছি, এমন একটা টার্মিনোলজি আমরা ব্যবহার করছি যেটা একাধিক অর্থ ধারণ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ব্যর্থকতা, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় অ্যাম্বিগিউটি সৃষ্টি করে, যেটা মোটেও কাম্য না। আচ্ছা, তারপরে আঞ্চলিকতার প্রয়োগ। আঞ্চলিক ভাষাও কিন্তু অনেক ক্ষেত্রে যোগাযোগকে স্থিমিত করে। আচ্ছা, এরপরে আসছে যে অতিরঞ্জিত বহিঃপ্রকাশ, অর্থাৎ বহিঃপ্রকাশটা যদি আমাদের যৌক্তিক না হয়, অর্থাৎ নিয়ন্ত্রিত না হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। তাহলে ভাষাগত দৈন্যতা আছে, যে এই ভাষাগত প্রয়োগের সমস্যা আছে, প্রয়োগগত সমস্যা আছে, যেটা কিন্তু যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। কাজে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটা গ্রহণযোগ্য ভাষাগত দিক আমাদেরকে অনুসরণ করতে হবে। আচ্ছা, এরপরে আসি যে ব্যক্তিগত কিছু সমস্যা। আচ্ছা, ব্যক্তিগত কিছু বাধা আছে, ব্যক্তিগত কিছু দৃষ্টিভঙ্গি আছে, যেটা আসলে যোগাযোগের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেমন আসলে যে আমার মানসিকতা, এমন কোনো রূঢ় মানসিকতা, এমন কোনো একমুখী মানসিকতা পোষণ করা যাবে না যেটা যোগাযোগকে আসলে কি করে, দীর্ঘসূত্রিতায় নিয়ে যায়, কিংবা যোগাযোগকে আমাদেরকে মন্থর করে দেয়, কিংবা যোগাযোগের মানকে আসলে অবনমিত করে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদেরকে সবসময় একটি ইতিবাচক মানসিকতা ধারণ করতে হবে, যেটা উত্তম যোগাযোগের জন্য সহায়ক হিসেবে কাজ করবে। আচ্ছা, ব্যক্তিগত চিন্তা চেতনা বা প্রত্যক্ষণগত সমস্যা। প্রত্যক্ষণগত সমস্যাটা হচ্ছে যে আমি যে জিনিসটা পারসিভ করি, যে জিনিসটা অবজারভেশনের মাধ্যমে রিয়েলাইজ করি, পর্যবেক্ষণ থেকে যে জিনিসগুলো আমি ধারণ করি, প্রত্যক্ষণ করি, সেই বিষয়টা আসলে বাস্তবতার সাথে, অর্থাৎ আমার যোগাযোগ প্রক্রিয়ায় কতটা আসলে যৌক্তিক, সেই বিষয়টাকে কিন্তু মূল্যায়ন করতে হবে। আমার ভুল প্রত্যক্ষণ কিংবা ভুল পর্যবেক্ষণ কিন্তু যোগাযোগের মানকে ক্ষুণ্ণ করতে পারে, যেটা মোটেও প্রত্যাশিত হবে না। শিক্ষার্থীরা, আমরা আছি ব্যক্তিগত প্রতিবন্ধকতার ক্ষেত্রে। তাহলে ব্যক্তিগত মানসিকতা, বিশেষ করে নেতিবাচক মানসিকতা, রূঢ় মানসিকতা, আবার প্রত্যক্ষণগত সমস্যা বাধা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। আচ্ছা, এরপরে আসি যে আমাদের যে পূর্ববর্তী কিছু মজ্জাগত ধারণা আছে, যেক্ষেত্রে কিন্তু আমরা আসলে নমনীয় ভূমিকা পালন করি না। কিন্তু আমরা জানি যে যোগাযোগের ক্ষেত্রে নমনীয়তা বা ছাড় দেওয়ার প্রবণতা থাকতে হবে, অর্থাৎ একটা সহনশীল দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমার পূর্ববর্তী প্রতিষ্ঠিত ধারণাকেই যদি আমি অটুট রাখি বা অক্ষুণ্ণ রাখি, যেটাকে যদি আমি প্রয়োজনের স্বার্থে পরিবর্তন না করি, এই জাতীয় একমুখী বা একচেটিয়া মানসিকতা যোগাযোগের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আচ্ছা, অমনোযোগ, অর্থাৎ আমরা যদি যোগাযোগের ক্ষেত্রে কাঙ্ক্ষিত কনসেন্ট্রেশনটা না দেই, আমরা যদি যথেষ্ট অ্যাটেনশন প্রোভাইড না করি, অর্থাৎ আমরা মনোযোগী শ্রোতা হিসেবে যদি আমাদেরকে প্রমাণ করতে না পারি, তাহলে এই মনোযোগহীনতা, এই উদাসীনতা, এই শিথিলতা কিন্তু যোগাযোগের ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করবে। আচ্ছা, তাহলে এই যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত মানসিকতা, তার যে
পূর্ববর্তী প্রত্যক্ষণগত সমস্যা, পর্যবেক্ষণগত সমস্যা, তার যে 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 ব্যক্তিত্বের সমস্যা, অর্থাৎ ব্যক্তিত্বের যে দ্বন্দ্ব, সেই ব্যক্তিত্বের দ্বন্দ্বটাও কিন্তু অনেক ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়া আরও কিছু বাধা আছে, আরও কিছু প্রতিবন্ধকতা আছে যেটা কার্যকর যোগাযোগের পথে বাধা সৃষ্টি করে। যেমন হচ্ছে যে ত্রুটিপূর্ণ বহিঃপ্রকাশ। বহিঃপ্রকাশটাকে অবশ্যই যৌক্তিক হতে হবে এবং কাঙ্ক্ষিত মানসম্পন্ন হতে হবে। বহিঃপ্রকাশ যদি ত্রুটিপূর্ণ হয় বা সেটা যদি যৌক্তিক না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের অস্পষ্টতা এবং দ্ব্যর্থকতা বা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। কাজেই উত্তম বহিঃপ্রকাশ কিন্তু খুবই জরুরি বা কাঙ্ক্ষিত বিষয়। আচ্ছা, এরপরে আসি যে তথ্য ভারাক্রান্ত অবস্থা, অর্থাৎ আমরা জানি যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যে মেসেজ বা তথ্য। এ ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নেই, কিন্তু সেই তথ্যটা যেন আসলে বাড়তি কোনো চাপ সৃষ্টি না করে, তথ্য যেন আসলে কোনো অব্যবস্থাপনা সৃষ্টি না করে। আমরা যদি অপ্রয়োজনীয় তথ্যগুলোকে পরিহার করতে পারি এবং প্রত্যাশিত তথ্যসমূহকে সঠিকভাবে প্রবাহিত করতে পারি, তাহলেই কিন্তু একটি উত্তম যোগাযোগ আশা করা যায়। কাজে তথ্যের ভারে কিন্তু নুজো হওয়ার কোনো সুযোগ আমরা নাই। আচ্ছা, পদমর্যাদাগত বা অবস্থানগত কিছু সমস্যা হতে পারে যেটা যোগাযোগের ক্ষেত্রে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আচ্ছা, আমরা জানি যে বিভিন্ন সাংগঠনিক স্তরের মধ্যে কিন্তু যোগাযোগ সম্পাদিত হয়। সেই স্তরগুলোর মধ্যে যদি আসলে পারস্পরিক একটা বোঝাপড়া না থাকে, পারস্পরিক যদি কম্প্রোমাইজ করার মতো একটা স্বচ্ছ বা ইতিবাচক মানসিকতা লক্ষ্য করা না যায়, তাহলে কিন্তু আসলে কি ক্ষমতা আরোপ করার বা পদমর্যাদাকে মুখ্য করে দেখার একটা 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 অশুভ মানসিকতা কিন্তু লক্ষ্য করা যায়, যেটা কিন্তু মোটেও কাঙ্ক্ষিত না। পদমর্যাদা বা অবস্থানগত বিষয়টি যাই হোক না কেন, অবশ্যই আমাদেরকে এই অবস্থানটাকে নিয়ন্ত্রণ করে জাস্ট যোগাযোগের দুটো পক্ষ হিসেবে বিবেচনা করতে হবে এবং সেক্ষেত্রে নিজেদের যৌক্তিক আচরণকে স্থান দিতে হবে। অর্থাৎ কোনো রকম আধিপত্যবাদ, কোনো রকম ক্ষমতা প্রয়োগের অপচেষ্টা না থাকাই কিন্তু শ্রেয়। আচ্ছা, এরপরে আসি, আমাদের আরও কিছু সমস্যা হতে পারে যে আমাদের ফিজিক্যাল কিছু প্রবলেম হতে পারে বা অবকাঠামোগত কিছু সমস্যা হতে পারে। যেমন তার মধ্যে কিন্তু নয়েজটা একটা আছে। অর্থাৎ আমরা একটা মিটিং চলমান আছে, আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি, মিটিং চলমান আছে, সেই পাশে যদি কোনো রাস্তায় যানবাহনের যথেষ্ট আওয়াজ হয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলমানরত অবস্থায় যদি কোনো অনাকাঙ্ক্ষিত শব্দ সৃষ্টি হয় যেটা ক্লাসের সার্বিক পরিবেশ নষ্ট করে, এই জাতীয় সমস্যাও কিন্তু আসলে এক ধরনের বাধা হিসেবে চিহ্নিত হয়। তাহলে শোরগোল বা নয়েজ, অথবা আমরা যদি অবকাঠামোগত বাস্তবতার দিকে তাকাই, অর্থাৎ যেখানে কোনো ঘটনা ঘটছে বা যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, সেখানকার অবকাঠামোগত বা স্ট্রাকচারাল বা পরিবেশগত বা পারিপার্শ্বিক বাস্তবতা যদি আসলে যোগাযোগের উপযোগী না হয়, সেই ক্লাসরুমটা বলি কিংবা সেই সুনির্দিষ্ট স্থানটা বলি, সেটা যদি যথেষ্ট আসলে অনুকূল না থাকে, তাহলে যোগাযোগ প্রক্রিয়াটা অনেক ক্ষেত্রে বিঘ্নিত বা সমস্যাগ্রস্ত হতে পারে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আসলে আমরা যোগাযোগের প্রতিবন্ধকতা হিসেবে দাঁড় করাতে পারি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের যে পূর্ববর্তী আলোচনা থেকে আমরা যদি এই বিষয়গুলোকে আনার চেষ্টা করি যে যোগাযোগের কার্যাবলীগুলো কি, আমরা গত ক্লাস এবং এই ক্লাসে যে আলোচনাটা করলাম তার ভিত্তিতে যদি আজকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে
ফাংশনস অফ কমিউনিকেশনসটা আসলে কি কি হতে পারে আমরা অ্যাট এ গ্ল্যান্স একটু ফলো করি, খুব বেশি আসলে ডিটেলস আলোচনা করার সুযোগ নাই। যেমন আসলে অবহিতকরণ, তাই না? অবহিতকরণ অর্থাৎ আমরা কোনো মেসেজ যদি কাউকে ইনফর্ম করতে চাই তাহলে কিন্তু যোগাযোগের বিকল্প নাই। প্ররোচিত করা বা প্রেষিত করা এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কোনো পক্ষকে বা কোনো ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানকে যদি প্রেষিত করতে চাই বা প্ররোচিত করতে চাই কিংবা উদ্বুদ্ধ করতে চাই বা কোনো বিষয়ে যদি আমাদের প্রতি তাদেরকে মনোযোগী করতে চাই তাহলে যোগাযোগ একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। সমস্যা সমাধানের ক্ষেত্রে, ভুল বুঝাবুঝি অবসানের ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণের সহায়তার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে যোগাযোগ এমন একটি কার্যকর, এমন একটি ফলপ্রসূ, এমন একটি গতিশীল প্রক্রিয়া যেটা যে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করে। যোগাযোগের মাধ্যমেই কিন্তু আসলে সংশ্লিষ্ট পক্ষসমূহ বা ব্যবস্থাপনা সঠিক সিদ্ধান্ত গ্রহণের পথ খুঁজে পায়। এরপরে আমরা দেখছি যে শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়ন, বাহ্যিক পক্ষসমূহের সাথে সম্পর্ক সৃষ্টি, বিভিন্ন বিভাগের কার্যের মধ্যে সমন্বয়। অর্থাৎ আমরা জানি যে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পক্ষ থাকে, সেই পক্ষগুলোর মধ্যে যদি আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই বা তাদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই তাহলে সেক্ষেত্রে যোগাযোগকে কোনোভাবে উপেক্ষা করার সুযোগ নেই। কর্মসূচির বাস্তবায়ন, সুনাম প্রতিষ্ঠা। আচ্ছা, এখন এই মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাব, সেটা হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই যোগাযোগ চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ আমরা যদি সারা বিশ্বের বা এই চলমান বৈশ্বিক বাস্তবতায় যোগাযোগ প্রক্রিয়ার দিকে তাকাই তাহলে কিন্তু সবার আগে, তাই না, মানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে বিষয়টি ভাবতে হবে সেটা হচ্ছে কিন্তু আইসিটি। অর্থাৎ তথ্য প্রবাহটা কিন্তু অতীতেও ছিল, কিন্তু বর্তমান তথ্য প্রবাহটা আমরা তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত করেছি। ঠিক আছে? অর্থাৎ বর্তমানে যে তথ্য ব্যবস্থাপনা আছে সেই তথ্য ব্যবস্থাপনাকে গতিশীল করেছে কে? প্রযুক্তি, টেকনোলজি, কমিউনিকেশন টেকনোলজি। তাহলে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই যে তথ্য প্রবাহটা কিন্তু আসলে যে মানব সভ্যতার উন্মেষ থেকেই ছিল। মানুষ তার প্রয়োজনে বিভিন্নভাবে যোগাযোগ করেছে আদিকালে, প্রাগৈতিহাসিক সময়ে। তারই যে আমাদের বিবর্তন হয়েছে, রেভুলেশন হয়েছে, এবং বর্তমান সময়ে আমরা যে যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্য করছি বা ফলো করি তার সাথে কিন্তু যোগাযোগ প্রযুক্তি, কমিউনিকেশন টেকনোলজি ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। সো আইসিটি ইজ দ্য ইনসেপারেবল, ইনডিভাইসেবল পার্ট অফ দ্য ইনফরমেশন ফ্লো অর ইনফরমেশন ম্যানেজমেন্ট। এ কথাটা খুব জোরালোভাবেই বলা যায়। আচ্ছা শিক্ষার্থীরা, তোমার হাতে দেখো তো, সবার হাতেই তো এখন হয়তোবা স্মার্টফোন আছে, তাই না? সারাটা দিন 24 ঘন্টার মধ্যে কিন্তু তুমি তোমার স্মার্টফোনটাকে বিভিন্নভাবে ব্যবহার করছো না? আচ্ছা, শিক্ষকরা আজকে এই দুর্যোগকালীন সময়ে তোমাদের সাথে যে যোগাযোগ স্থাপন করেছে তার মাধ্যমটা কি তোমরা একটু চিন্তা করো। আমি একটু থেমে গেলাম। তোমার হাতের স্মার্টফোন, তুমি যে ডিভাইসগুলো ব্যবহার করছো, তোমার স্মার্টফোনের মাধ্যমে যে এসএমএসটা তুমি সেন্ড করছো বা যে ইন্টারনেট তুমি ব্যবহার করছো, এই বিষয়গুলোকে আসলে আমরা কোন প্রযুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি একটু ভেবে দেখো। তাহলে কিন্তু উত্তরগুলো আমার ঢালাওভাবে বলে দেওয়ার প্রয়োজন নাই। তুমি নিজেই কিন্তু একটা দারুণ একটা কি এফেক্টিভ একটা ডেফিনেশন দাঁড় করিয়ে ফেলতে পারো যে বর্তমান প্রযুক্তিটা আসলে কি। দিস ইজ কমিউনিকেশন টেকনোলজি। এটাকে আমরা আসলে ইন্টিগ্রেটেড মেথডে কি বলি? আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ যেখানেই তথ্য ব্যবস্থাপনা আছে সেখানেই কিন্তু আসলে তথ্য প্রযুক্তির উপস্থিতি। এবং এটা বোঝার জন্য এখন খুব বেশি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন এই নয়
আহ, উম, প্রয়োজন নাই এই জন্য যে যে তুমি চলমান বাস্তবতায় অর্থাৎ তোমার দৈনন্দিন বা প্রাত্যহিক জীবনে এই ডিভাইসটাকে, যে ডিভাইসগুলো ব্যবহার করো, সেই ডিভাইসটা আসলে কি প্রমাণ করে যে তুমি সরাসরি বা প্রত্যক্ষভাবে আইসিটির সাথে সম্পৃক্ত। আচ্ছা, যখন তোমরা ক্লাস করতে তোমাদেরকে মাল্টিমিডিয়াতে কিন্তু কি দেখানো হতো? ক্লাস প্রেজেন্ট করা হতো, হতো না? আচ্ছা, তোমরা যখন ইন্টারনেট সার্চ করো, এই ইন্টারনেট সম্পর্কে কিন্তু এখন মোটামুটি সবাই অবহিত। এটা তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় আশীর্বাদ বা সবচেয়ে বেশি কিন্তু রেভলিউশনারি ইনভেনশন আমি বলবো। তথ্য প্রযুক্তির একটা চালিকা শক্তি বা সঞ্চালক বা একটা যুগান্তকারী মাধ্যম হচ্ছে আসলে ইন্টারনেট। এবং এই ইন্টারনেট নিয়ে খুব বেশি ব্যাখ্যা দেওয়ার নাই এই জন্য যে কম বেশি কিন্তু সবাই আমরা ইন্টারনেট এখন ব্যবহার করি। আচ্ছা, এখন যদি আমরা স্লাইডের দিকে তাকাই, দেখো তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, বিতরণ সংশ্লিষ্ট আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে। কম্পিউটার নির্ভর ডাটাবেস তৈরি, সফটওয়্যার কেন্দ্রিক তথ্যের ইনপুট ও আউটপুট ব্যবস্থা, তথ্যের প্রক্রিয়াকরণের মাধ্যমে নানামুখী উপস্থাপন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনে দ্রুত তথ্য প্রাপ্তিতে সহায়তা করতে তথ্য প্রযুক্তি অবিস্মরণীয় ভূমিকা রেখেছে। ঠিক আছে, ইন্টারনেট, স্যাটেলাইট ইত্যাদি প্রযুক্তি যুক্ত হওয়ায় এখন তথ্য প্রাপ্তি ও যোগাযোগ এতটাই উন্নতি হয়েছে যে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকে টেলিফোনে ডায়াল করে নিমিষেই কথা বলা যাচ্ছে বা তাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা যাচ্ছে। এটা সত্যি আসলে এই সময়ের বা এই প্রজন্মের জন্য একটা বিশাল প্রাপ্তি। বিজ্ঞান তাদেরকে আসলে এই নবযাত্রার দিকে ধাবিত করেছে। বিজ্ঞান সবসময় মানুষকে চলমান রেখেছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আসলে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের সক্রিয়তাকে বিকশিত করা, মানুষকে অনেক গতিশীল করার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। তাহলে দেখা যাচ্ছে যে তথ্য প্রযুক্তি হচ্ছে সেই সমন্বিত ব্যবস্থাপনা যেখানে তথ্য সংগ্রহ করা হয়, প্রক্রিয়াকরণ করা হয়, শ্রেণীবিভাজন করা হয়, সংরক্ষণ করা হয় এবং সেই তথ্যগুলোকে কাঙ্ক্ষিত জায়গায় প্রবাহিত বা বিতরণের একটা সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা হয়। ঠিক আছে, কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে একটি কাঠামোর মধ্যে এনেছে, একটি প্ল্যাটফর্মে নিবিড়ভাবে সংযুক্ত করে অনেক বেশি গতিশীল করেছে কি? কম্পিউটার। এই কম্পিউটার প্রযুক্তি কিন্তু আসলে আইসিটি বা ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজির মূল ভিত্তি। আমরা যদি প্রশ্ন করি যে আইসিটির ভিত্তি কি বা ইন্টারনেটের ভিত্তি কি? কম্পিউটার। আজকে কম্পিউটারের আবিষ্কারই কিন্তু আসলে আইসিটি নামক এই যে টার্মিনোলজি, আইসিটি নামক এই যে বাস্তবতা, আইসিটি নামক এই যে কর্মকৌশল, আইসিটি নামক এই যে মেকানিজম, সেটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে অন্যতম ভূমিকা রেখেছে। তাহলে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অবশ্যই পুরো ব্যবস্থাপনাটা আসলে কম্পিউটারাইজড হতে হবে, অর্থাৎ কম্পিউটার নির্ভর হতে হবে, যেখানে আমাদের শক্তিশালী ডাটাবেস থাকবে। সেই ডাটাবেজে আমরা কি করব? তথ্য সংগ্রহ করব, যেটাকে আমরা স্টোর হাউস বলতে পারি, এবং সেই স্টোর হাউস থেকে প্রয়োজনে নিমিষেই বা মুহূর্তের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটাকে সংগ্রহ করতে পারি এবং সেটা আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। আচ্ছা, এখন আমরা লক্ষ্য করি যে তথ্য ও যোগাযোগ বা ইলেকট্রনিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম। ঠিক আছে, এই তথ্য প্রযুক্তির কি কি মাধ্যম আছে? আমি একটু আগেও বললাম, তোমার হাতে কিন্তু স্মার্টফোন আছে, তাই না? তুমি স্মার্টফোনে সবই দেখছো। তোমাকে কে হেল্প করতেছে? আজকে ইন্টারনেট নামক যে আবিষ্কারটি কম্পিউটার ভিত্তিক, সেটা তোমাকে আমার সাথে সম্পৃক্ত করেছে, আমার সাথে সংযুক্ত করেছে। এছাড়া আরও কিছু মাধ্যম আছে যেটা এই তথ্য প্রবাহকে সুনিশ্চিত করে। তার মধ্যে দেখো, ইমেল আছে, ভয়েস মেল আছে, টেলেক্স আছে, ফ্যাক্স আছে, আমাদের টেলিকনফারেন্সিং আছে,
বুলেটিন বোর্ড আছে, ইন্টারনেট আছে, মাল্টিমিডিয়া। ইমেলটা হচ্ছে দাপ্তরিক কাজ বা অফিসিয়াল কাজ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মেকানিজম হিসেবে কাজ করে। আসলে সহজ অর্থে আমরা যেটা বলি, স্বাভাবিকভাবে আমরা যে চিঠিপত্রের আদান প্রদান করি সেই ব্যবস্থাপনার পরিবর্তিত বা যুগোপযোগী বা প্রযুক্তিভিত্তিক যে রূপটা আছে সেটাই কিন্তু আসলে ইমেল, বা যেটাকে আমরা ইলেকট্রনিক মেল বলি, যেখানে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে নিমিষেই বা অ্যাট এ ইনস্ট্যান্স বা ইনস্ট্যান্টলি তুমি কোনো তথ্য সরবরাহ করতে পারো। তাহলে এটা ইলেকট্রনিক চিঠিও আমরা বলতে পারি, যেখানে যথারীতি প্রাপক থাকবে, প্রেরক থাকবে, তথ্য থাকবে, এবং চ্যানেল হিসেবে তো সরাসরি ইন্টারনেট এখানে ভূমিকা পালন করবে। ঠিক আছে? তো ইমেলটা এখন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমান সরকারের যে ডিজিটাল কর্মপ্রক্রিয়া, সেই বাস্তবতায় আমাদের সব ধরনের দাপ্তরিক কাজে আসলে ইমেলকে আমরা একটা অপরিহার্য মাধ্যম হিসেবে ব্যবহার করি। ইমেলের মাধ্যমে আসলে আমরা অতি দ্রুত এবং নির্ভুলতার সাথে তথ্য আদান প্রদান করতে পারি, যেক্ষেত্রে ইন্টারনেটকে সহায়ক ভূমিকা হিসেবে পালন করতে হয়। আচ্ছা, ভয়েস মেল আমরা দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো লিখিত কপি বা লিখিত প্রেজেন্টেশন সেন্ড না করে সরাসরি কিন্তু আমাদের কথাকে, আমাদের যে টোনকে, আমাদেরকে ভয়েসকে যদি ট্রান্সমিট করতে চাই, তাহলে সেই ভয়েস মেলের ব্যবস্থাও কিন্তু বর্তমানে আছে। টেলেক্স আছে, ফ্যাক্স আছে। এর মাধ্যমে আসলে অফিসিয়াল যে কাগজপত্রগুলো সেটা সরাসরি প্রেরণ করা হয়। ঠিক আছে? তো টেলেক্স এবং ফ্যাক্সও কিন্তু দাপ্তরিক কাজে আমাদেরকে সহায়তা করে, যেক্ষেত্রে টেলিফোন একটি মাধ্যম হিসেবে এক্ষেত্রে ভূমিকা পালন করে। আসলে আমরা জানি যে আইসিটির সাথে কম্পিউটার টেকনোলজি এবং টেলিকমিউনিকেশন টেকনোলজির কিন্তু ভূমিকা আছে। আমরা জানি যে টেলিফোনটাকে আমরা অনেক দিন থেকে ব্যবহার করছি, কিন্তু টেলিফোনের ভূমিকা কি আসলে সীমিত হয়ে গেছে? টেলিকমিউনিকেশন কি আসলে লুপ্ত হয়েছে না বা রদ হয়েছে? ব্যাপারটা কিন্তু সেরকম না। এই টেলিকমিউনিকেশন কিন্তু এখন আইসিটিকে প্যারালালি সাহায্য করছে। ঠিক আছে? অর্থাৎ আমাদের ইন্টারনেট প্রক্রিয়া আমরা বলি, আমরা স্যাটেলাইটের প্রক্রিয়া বলি, সব ক্ষেত্রে কিন্তু টেলিকমিউনিকেশন টেকনোলজি পাশাপাশি পরিপূরক ভূমিকা পালন করছে। অর্থাৎ telecommunication technology is playing a complementary role in accelerating the ICT, Information and Communication Technology. তাহলে শিক্ষার্থীরা, আমরা আইসিটির পাশাপাশি কিন্তু টেলিকমিউনিকেশন টেকনোলজিটাকেও মাথায় রাখবো, কেননা টেলিফোনিক যে প্রয়োগ সেটা কিন্তু এখনো সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়নি, বরং সেটা আরো শক্তিশালী হয়েছে। টেলিকনফারেন্সিং, এরপরে আরেকটা মাধ্যমের দিকে আমরা যাচ্ছি, দেখো, ফলো করো তোমরা স্লাইডে। টেলিকনফারেন্সিংটা কি? টেলিকনফারেন্সিং হচ্ছে যে আধুনিক একটি সাক্ষাৎকার পদ্ধতি। অর্থাৎ আমরা সরাসরি যোগাযোগ না করে, বিভিন্ন পক্ষগুলো সরাসরি মুখোমুখি বা ফিজিক্যালি যোগাযোগ না করে, আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা ডিজিটাল প্রক্রিয়ায় যখন যোগাযোগ সম্পাদন করি, তখন সেটা হয়ে যায় টেলিকনফারেন্সিং। বর্তমান যে করোনাকালের যে দুর্যোগ আমরা মোকাবেলা করছি, এখানে কিন্তু আমরা বিভিন্নভাবে টেলিকনফারেন্সিং করছি। আমাদের প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সিং এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বা ফিল্ড লেভেলে বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহকে দিক নির্দেশনা দিচ্ছে, পরামর্শ দিচ্ছে এবং তাদেরকে উৎসাহ দিচ্ছে আসলে এই ক্রান্তিকালকে অতিক্রম করার জন্য, এবং প্রয়োজনীয় দিক নির্দেশনার মাধ্যমে তাদেরকে প্রেষিত করছে। তাহলে টেলিকনফারেন্সিং একটি যুগোপযোগী মাধ্যম, যে মাধ্যমে আসলে আমরা ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে, অর্থাৎ আমরা মাল্টিমিডিয়া স্ক্রিন ব্যবহার করে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারি। বুলেটিন বোর্ড এটাও অনেকটা একটা বিশেষ আমাদের স্ক্রিনের মতো, যেখানে একটি স্বনিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা
দেওয়া হয়। ইন্টারনেট বা মাল্টিমিডিয়া, আচ্ছা মাল্টিমিডিয়ার কথা আমরা আবার আসি। মাল্টিমিডিয়া হচ্ছে যে অনেকগুলো মাধ্যমের একটি সমন্বিত রূপ। আমরা যখন কম্পিউটার ব্যবহার করি বা আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমের কথা শুনেছি, তাই না? আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমে কি করি? আমরা প্রজেক্টরের মাধ্যমে তোমাদেরকে ছবি প্রদর্শন করছি বা বিভিন্ন ইমেজ আমরা বা ভিউ প্রজেক্ট করছি, আমরা ভয়েস ট্রান্সমিট করছি, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের ইমেজটা প্রজেকশন হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে সেখানে সাউন্ড সিস্টেম ব্যবহারের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন মিউজিক বা বিভিন্ন ধরনের আছে না কনভারসেশন তোমাদের শোনানোর ব্যবস্থা করা হচ্ছে। তাহলে এখানে অনেকগুলো মাধ্যম দেখা গেল একসাথে কাজ করছে, সমন্বিতভাবে কাজ করছে, যেটা আমরা মাল্টিমিডিয়া হিসেবে বলতে পারি। আমরা যখন কম্পিউটার ব্যবহার করি সেখানে আমরা কি দেখতে পাই? আমরা স্পোর্টসে যেতে পারি, আমরা গেমিংয়ে যেতে পারি, আমরা অফিসিয়াল কাজ করতে পারি, আমরা শৈল্পিক কাজ বা ড্রয়িংয়ে যেতে পারি, আমরা গ্রাফিক্সের কাজ করতে পারি, আমরা ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করতে পারি, আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যেতে পারি। তাহলে বহুমুখী কাজ কিন্তু সম্পাদন হচ্ছে। আবার কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমরা কি পারি যে বিনোদনেরও অনেক সুযোগ তৈরি করতে পারি। আমরা ছবি দেখছি, আমরা ডকুমেন্টারি দেখছি, আমরা শর্ট ফিল্ম দেখছি, আমরা বিভিন্ন ধরনের অডিও ভিজুয়াল প্রোগ্রামগুলো দেখছি। তো এগুলোই কিন্তু আসলে মাল্টিমিডিয়ার যে প্রমাণ হিসেবে আমরা ব্যবহার করি। তাহলে মাল্টিমিডিয়া হচ্ছে একটা সমন্বিত ব্যবস্থাপনা যেখানে অডিও ভিজুয়াল বিভিন্নমুখী অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্লিকেশন আমরা নিশ্চিত করি। আর ইন্টারনেট দিয়ে আমরা শেষ করছি। ইন্টারনেট দিয়ে আমরা শুরু করেছিলাম, আবার ইন্টারনেট দিয়ে এখানে শেষ করছি। যে ইন্টারনেট হচ্ছে একটি সমন্বিত জাল, তাই না? ইন্টারনেটের বাংলা মিনিং হচ্ছে কি? বাংলায় আমরা শাব্দিক অর্থে এটাকে বলতে পারি যে একটি সংযুক্ত বা একটি কি বলবো নিবিড় পারস্পরিক আন্তঃসম্পর্কিত একটি কাঠামো, ঠিক আছে? বা নেটওয়ার্ক, ইন্টার রিলেটেড নেটওয়ার্ক। ইন্টারনেট মানে হচ্ছে ইন্টারন্যাশনাল নেট। নেট মানে কি? জাল। তাহলে জাল যেমন আসলে কি নিবিড়ভাবে বুনন করা হয়, তেমনি ইন্টারনেটের মাধ্যমে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কম্পিউটারগুলো আছে, কম্পিউটার যে সোর্সগুলো আছে, সেগুলোকে সম্পর্কযুক্ত করা হয়। তাহলে ইন্টারনেটের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কম্পিউটার সমূহের একটি পারস্পরিক সমন্বিত নেটওয়ার্ক, যেটা বিশ্বব্যাপী বা যেটা অনেক বেশি সম্প্রসারিত বা পরিব্যাপ্ত। অর্থাৎ কম্পিউটার সমূহের জালকে আমরা ইন্টারনেট হিসেবে বলতে পারি, যেক্ষেত্রে বিশ্বের বিভিন্ন উৎসের কম্পিউটার সমূহ একে অপরের সাথে সংযুক্ত থাকে নিবিড়ভাবে। তো এই নিবিড়ভাবে সংযুক্ত থাকার উদ্দেশ্যটা কি? ইন্টারনেটের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে একটি আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করা, যেটা অবাধ তথ্য প্রবাহের পথকে উন্মুক্ত করে দেয়, গ্রেটার ইনফরমেশন ফ্লো বা অ্যাক্সেসটা নিশ্চিত করে। অর্থাৎ আজকে দেখো ইন্টারনেটের সুফল আমরা কিন্তু প্রতি মুহূর্তে পাচ্ছি। বর্তমানে আমাদের যে অ্যাক্টিভিটিসটা চলছে সেটাও কিন্তু ইন্টারনেট বেসড, অনলাইন বেসড, মাল্টিমিডিয়া বেসড, তাই না? তোমরা আমার এই ক্লাসের উপরে কমেন্ট করতে পারো, আমাকে একটা ফিডব্যাক দিতে পারো, যেটা আমাকে রেকটিফাই করার ক্ষেত্রে বা আমাকে ফিল্টারিং করার ক্ষেত্রে হয়তো অনেক বেশি সহায়ক হবে। তেমনি আমিও বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে তোমাদেরকে এনরিচ করার একটা সুযোগ হয়তো পেতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে ইন্টারনেট এমন একটা মাধ্যম, আসলে এই সম্পর্কে অনেকগুলো বাস্তবতা চলে আসে, আলোচনার ক্ষেত্রটা যেন অনেক বড় হয়ে যায়। ইন্টারনেটের মাধ্যমে আসলে তথ্যগুলোকে আমাদের হাতের মুঠোয় আনার আমরা সুযোগ পেয়ে গিয়েছি। অর্থাৎ এই মুহূর্তে আমি যদি আমেরিকার করোনাকালীন পরিস্থিতি জানতে চাই, বা আমেরিকার কোনো অফিস সম্পর্কে জানতে চাই, বা আমেরিকার কোনো ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাই, তাহলে কিন্তু ইন্টারনেটে সার্চ দিয়েই আমরা সেটা সেই প্রয়োজনটাকে নিবৃত্ত করতে পারি।
অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্ভারগুলোকে বা সার্চ ইঞ্জিনকে ব্যবহারের মাধ্যমে আমরা আসলে সেই তথ্যগুলোকে আইডেন্টিফাই বা সেই তথ্যগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারি। তো একমাত্র ইন্টারনেটই আমাদেরকে কিন্তু এই ওপেন অ্যাক্সেস দিচ্ছে, ওপেন উইন্ডো দিচ্ছে, যে উইন্ডোর মাধ্যমে তুমি সারা বিশ্বের তথ্য ভাণ্ডারের সাথে সংযুক্ত হচ্ছ, যে ক্ষেত্রে প্ল্যাটফর্ম হিসেবে থাকছে হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, যেটা আমাদের এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে নাই, সেটা হচ্ছে স্যাটেলাইট, উপগ্রহ। এই তথ্য প্রবাহের ক্ষেত্রে আরেকটি অভিনব, আরেকটি যুগোপযোগী, আরেকটি উৎকর্ষতার স্মারক হচ্ছে স্যাটেলাইট বা উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহ কিন্তু আসলে অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন সাংকেতিক তথ্য প্রবাহের ক্ষেত্রে কিন্তু সক্রিয় ভূমিকা পালন করছে। স্যাটেলাইটের মাধ্যমে আসলে বিভিন্ন ধরনের সিগন্যালগুলোকে ট্রান্সমিট করা হয়, সেগুলোকে প্রসেসিং করা হয় এবং সঠিকভাবে খুব র্যাপিডলি, খুব কুইক ফেজে আসলে তথ্যগুলো আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারি বা তথ্য সংগ্রহ করতে পারি। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই তথ্য প্রযুক্তির সুবিধাগুলো কি। হোয়াট আর দ্য বেনিফিটস অর অ্যাডভান্টেজেস অফ আইসিটি ইন বিজনেস। ঠিক আছে, আমরা যেহেতু বিজনেস স্টাডিজের স্টুডেন্টস, কাজে আমরা বিজনেস প্ল্যাটফর্মটাকে একটু এগিয়ে রাখবো আমাদের চিন্তাভাবনার ক্ষেত্রে। আমরা ফলো করব যে আসলে বিজনেস কনসার্নের ক্ষেত্রে আসলে আইসিটি কিভাবে আমাদেরকে সাহায্য করছে। দেখো, তথ্যের দ্রুত প্রেরণ, অধিক পরিমাণে তথ্য প্রেরণ। ঠিক আছে, আইসিটির মাধ্যমে আসলে হিউজ পরিমাণ তথ্য প্রেরণ করা যায়, যেটা ম্যানুয়ালি সম্ভব না, এবং মুহূর্তের মধ্যে কিন্তু আমরা তথ্য আদান প্রদান করতে পারি। কেননা আমাদের হাতে আছে ইন্টারনেট, আমাদের হাতে আছে স্মার্টফোন, আমাদের হাতে আছে শক্তিশালী সার্ভার, আমাদের হাতে আসে গুগল নামের এবং অন্যান্য সার্চ ইঞ্জিন, যেগুলো সমন্বিতভাবে মেকানাইজ করে, এক্সিলারেট করে এই তথ্য বিনিময়ের ক্ষেত্রে। ব্যাপক প্রচার, দ্রুত প্রচারের ক্ষেত্রে আসলে আইসিটির কোনো বিকল্প নাই। প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য আসলে প্রচার একটি শক্তিশালী মাধ্যম। প্রচার প্রচারণার মাধ্যমে প্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্রকে সম্প্রসারিত করা যায়। তো সেক্ষেত্রে আসলে আমার আইসিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যোগাযোগ ব্যয় হ্রাস, ম্যানুয়ালি যোগাযোগের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে খরচের পরিমাণটা বেশি হয়ে যায়, কিন্তু আইসিটি ব্যবহারের মাধ্যমে এই খরচটাকে সীমিত করা যায়, অনেকটা রিডিউস করা যায়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এই বিষয়টা কিন্তু বারবার চলে আসছে, যে ম্যানেজারিয়াল পার্সপেক্টিভে বলি, বিজনেস পার্সপেক্টিভে বলি, সোশ্যাল পার্সপেক্টিভে বলি, কিংবা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে বলি, যেখানেই আমরা যাই না কেন সেখানেই কিন্তু আসলে সিদ্ধান্ত গ্রহণের একটি প্রশ্ন থাকে, এবং যেই বিষয়টাকে সুনিশ্চিত করে কিন্তু আইসিটি। আচ্ছা, বিশ্বময় কার্যক্রম পরিচালনা, আমাদের যে যোগাযোগ চ্যাপ্টারের বিষয়গুলো একে অপরের সাথে আসলে সম্পৃক্ত। আমরা বলেছিলাম ইন্টারনেটের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড বা ইন্টারন্যাশনাল একটা নেটওয়ার্ক মেনটেন করা যায়। কাজে দেখা যাচ্ছে যে আইসিটি আসলে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন মেকানিজম অ্যাপ্লাই করার মধ্য দিয়ে, বিভিন্ন ফাংশনাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে সারা বিশ্বের মধ্যে একটি যোগাযোগ বা একটি কার্যকর সম্পর্ক স্থাপন করে। তথ্যের সহজ সংরক্ষণ, তথ্যকে আমরা যদি প্রিজার্ভ করতে চাই, আমরা যদি সেটাকে ভবিষ্যতের জন্য রেখে দিতে চাই, আমাদের ডাটাবেস যদি আমরা অর্গানাইজ করতে চাই, সেক্ষেত্রে আসলে আইসিটি একটি গুরুত্বপূর্ণ অনুঘটক। দূরবর্তী গ্রাহকের সাথে যোগাযোগের বিষয়টি একই, যে কোনো ডিস্টেন্সের পক্ষের সাথে যোগাযোগের ক্ষেত্রে আইসিটির কোনো বিকল্প নেই। তথ্যের বিনষ্টের সম্ভাবনা, আচ্ছা সরি, তাহলে আমরা দেখছি যে এগুলোই হচ্ছে তথ্য বা যোগাযোগ প্রযুক্তির আইসিটির সুফল হিসেবে চিহ্নিত, যেটা আমাদের সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক, পারিপার্শ্বিক, আন্তর্জাতিক
প্রতিটি ক্ষেত্রে সম গুরুত্ব সম্পন্ন। আচ্ছা, এরপরে আসি আমরা আইসিটির কিছু অসুবিধা। আচ্ছা, আইসিটির অসুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমরা জানি যে প্রত্যেকটি মেকানিজমেরই, প্রত্যেকটি অ্যাপারেটাসেরই, প্রত্যেকটি টুলসেরই কিন্তু কিছু না কিছু সমস্যা বা সীমাবদ্ধতা থাকে। তো তেমনি আইসিটির ক্ষেত্রে আসলে প্রয়োগগত কিছু সমস্যা আমরা লক্ষ্য করি। আইসিটিকে যদি আমরা কার্যকরভাবে প্রয়োগ না করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তথ্যের বিনষ্টের সম্ভাবনা, অর্থাৎ দক্ষতার সাথে কার্যকরভাবে যদি আমরা তথ্য সংরক্ষণ না করি, তথ্যকে ব্যবহার না করি, তথ্যর প্রবাহ নিশ্চিত না করি, তাহলে আমাদের তথ্য নষ্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে পারে, যেটাই মোটেও কাঙ্ক্ষিত না। গোপনীয়তার অভাব। আচ্ছা, আইসিটি যে এমন একটা বাস্তবতা যেটা আমাদের বর্তমান সভ্যতার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু এটার বিস্তৃতি, এটার সম্প্রসারণ এত বেশি বহুমাত্রিক যে অনেক ক্ষেত্রে গোপনীয়তা নষ্ট হতে পারে। অর্থাৎ আমরা যদি সঠিকভাবে আইসিটি যে সেফটির বিষয়টা নিশ্চিত না করি, অর্থাৎ তাহলে সাইবার ক্রাইম হতে পারে, আমার যে সিক্রেসি আছে সেটা নষ্ট হতে পারে, তথ্য বিকৃতিরও সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ এখানে অবশ্যই আমার সেফটি মেজার বা সেফটি টুলস ব্যবহার করতে হবে, যার মাধ্যমে আমি আইসিটির ক্ষেত্রে বা তথ্য প্রবাহের ক্ষেত্রে যে নিরাপত্তাহীনতা আছে বা যে ঝুঁকিটুকু আছে সেটা আমরা পরিহার করতে পারি। আচ্ছা, প্রযুক্তির উপর নির্ভরতা। আচ্ছা, মানুষ কিন্তু সৃজনশীল এবং মননশীল। প্রযুক্তি অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের যে সহজাত প্রবণতাকে বিঘ্নিত করতে পারে। প্রযুক্তি আমাদের মধ্যে আড়ষ্টতা সৃষ্টি করে, কারণ প্রযুক্তির গতি আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য নিয়ে আসে। এই স্বাচ্ছন্দ্য আমাদের যে স্বাভাবিক গতিশীলতা আছে সেই গতিশীলতার পথে একটি বাধা। অর্থাৎ মানুষ অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়, অনেক বেশি সাশ্রয়ী ভূমিকা প্রত্যাশা করে, যেটা তার স্বাভাবিক আচরণকে বা স্বাভাবিক যে চলমানতাকে অনেকটা কি করে, ক্ষতিগ্রস্ত করে। আইনগত বৈধতার অভাব। তথ্য প্রবাহ আসলে আইসিটির মাধ্যমে উন্মুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে যদি সঠিক ব্যবস্থাপনা অনুসরণ করা না হয়, নিরাপত্তা ব্যবস্থাপনার উপস্থিতি আমরা প্রয়োগ করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আইনগত বৈধতার প্রশ্ন চলে আসে। অর্থাৎ যে তথ্যগুলো আমরা ট্রান্সমিট করছি, যে তথ্যগুলো আমরা সার্কুলেট করছি, সেটা যদি অথরাইজড হতে হয়, তাহলে আইসিটিকে আরও সুসংহত, আরও বেশি ইন্টিগ্রেটেড, আরও বেশি কোঅর্ডিনেটেড হতে হবে। প্রচুর বিনিয়োগ। আইসিটি আসলে প্রযুক্তি নির্ভর একটি বাস্তবতা, যার জন্য আসলে কিন্তু প্রচুর বিনিয়োগের প্রয়োজন আছে। কিন্তু সব দেশের পক্ষে বা সব প্রতিষ্ঠানের পক্ষে কিন্তু এই বিনিয়োগ ব্যয় বহন করা সম্ভব না। তো কাজেই বিনিয়োগটাকে যদি আমরা সীমিত করতে পারি, অর্থাৎ বিনিয়োগের প্রশ্নটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে হয়তো আইসিটিকে আরও বেশি উন্মুক্ত করে দেওয়া যাবে। অন্যথায় আইসিটির বিনিয়োগের একটা প্রভিশন কিন্তু আমাদেরকে ক্রিয়েট করে রাখতে হবে। আমাদের যে ম্যানুয়াল পদ্ধতি ছিল, ম্যানুয়াল পদ্ধতিতে এই বিনিয়োগ ব্যয়টা ছিল না, কিন্তু আইসিটিকে যদি এস্টাবলিশ করতে চাই, একটা সিস্টেম হিসেবে দাঁড় করাতে চাই, তাহলে কিন্তু আমার হিউজ ইনভেস্টমেন্ট প্রয়োজন। প্রযুক্তিগত অপচয়। আমরা সহজভাবে বলতে পারি, আমাদের চলমান একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে সিস্টেম লস। সিস্টেম লস। আমরা জানি যে প্রত্যেকটি কার্যক্রমের সাথে, সেটা ইলেকট্রনিক ডিভাইস হোক, যেমন বিদ্যুৎ ব্যবস্থাপনা হোক, কিংবা তথ্য ব্যবস্থাপনা হোক, বা টেলিফোনিক ব্যবস্থা হোক, সব ক্ষেত্রেই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও একটা ঘাটতি বা একটা শূন্যতা বা একটা অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে যাচ্ছে। অর্থাৎ আমাদের টার্গেট নিশ্চিত হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা গ্যাপ থেকে যাচ্ছে। সেই গ্যাপটাকে আমরা সিস্টেম লস বলি।
এটা সৃষ্টি হয় কি আমাদের অদক্ষতা থেকে, আমাদের যেটাকে বলা হচ্ছে যে তথ্য সম্পর্কে যদি আমরা সঠিকভাবে অবহিত না হয় তার মাধ্যমে, কিংবা আমাদের নেতিবাচক মানসিকতা থেকে, কিংবা আমাদের যে সঠিক যে উদ্দেশ্যগুলোকে যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে এই সমস্যাগুলো আসলে সৃষ্টি হতে পারে। তো প্রযুক্তি একটি কল্যাণমুখী বাস্তবতা, এটা আমরা আশা করি। প্রযুক্তি মানুষের জীবনে কল্যাণ নিয়ে আসবে, তথ্য প্রবাহের গতিকে উন্মুক্ত করবে, এটা আমরা আশা করি। কিন্তু যদি এই প্রযুক্তিকে সঠিকভাবে প্রয়োগ করা না যায়, তাহলে কিন্তু তার অপচয় বা মিসইউজ কিন্তু হয়ে যেতে পারে, যেটা কিন্তু আসলে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। কাজে এ ব্যাপারে আমাদেরকে মনোযোগী হতে হবে। তাহলে আমরা যেটা আলোচনা করলাম সে বিষয়ে আবার একটু ফিরে আসি এবং ক্লাসটাকে আমরা একটু চেষ্টা করি সামারাইজ করার। আজকে এই যোগাযোগ চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি আমরা একটা টোটাল আইডিয়া হয়তো পেয়ে গেলাম, কারণ আজকের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে দুটো ক্লাস অ্যারেঞ্জ করলাম। বিগত ক্লাস এবং আজকের ক্লাস, এই দুটোর মাধ্যমে যদি আমরা একটা সামারি দাঁড় করানোর চেষ্টা করি যে আমরা যোগাযোগ চ্যাপ্টার থেকে কি পেলাম, তো এখানে অনেক মৌলিক বিষয় চলে আসছে, অনেক মৌলিক ভাবনা চলে আসছে। যোগাযোগ বিষয়টি অনেক সার্বজনীন এবং আমাদের নিত্য নৈমিত্তিক এবং প্রাত্যহিক জীবনের সাথে জড়িত। এটি বহুমুখী এবং বহুমাত্রিক একটা বাস্তবতা। বর্তমান বিশ্বায়নের যুগে এই যোগাযোগকে শক্তিশালী করেছে যোগাযোগ প্রযুক্তি, বা যেটাকে আমরা আইসিটি হিসেবে অভিহিত করি। এবং এই আইসিটির একটি অন্যতম আশীর্বাদ বা ব্লেসিংই আমি বলে থাকি, কেননা আশীর্বাদ এই হিসেবে বলছি, আমাদের অনেক কর্মকাণ্ড আমরা অনেক সহজ করে নিয়েছি। সেটা আমাদের মেডিকেয়ার হোক, আমাদের সাইকোথেরাপি হোক, আমাদের ইকোনমিক হোক, আমাদের ফাইন্যান্স হোক, প্রত্যেকটা ক্ষেত্রকে যে মাধ্যমটা অনেক বেশি সহায়তা করেছে সেটা হচ্ছে ইন্টারনেট। সেই ইন্টারনেট সম্পর্কে কিন্তু আমরা কথা বলেছি। ইন্টারনেট হচ্ছে একটা ইন্টারন্যাশনাল নেট, যেটা একটা মাল্টিমিডিয়া হিসেবে কাজ করে, যেটার মাধ্যমে আসলে বহুমাত্রিক তথ্য প্রবাহকে আমরা নিশ্চিত করি। আচ্ছা, এরপরে আমরা যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম যে কার্যকর যোগাযোগের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে। সেখানে আমরা পেয়েছিলাম যে সাংগঠনিক কিছু বাধা ছিল, সাংগঠনিক কিছু দৈন্যতা ছিল, আমাদের ব্যক্তিগত কিছু সমস্যা ছিল এবং ভাষাগত কিছু সমস্যা ছিল। পাশাপাশি আরও কিছু বিবিধ সমস্যা নিয়ে আমরা কথা বলেছি। তাহলে আমরা যদি কার্যকর যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে চাই, তাহলে আমাদেরকে এই ধরনের প্রতিবন্ধকতাগুলোকে ওভারকাম করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করেছিলাম যে আইসিটি জিনিসটা কি। আইসিটির পরে আমরা এসেছি আইসিটির যে মাধ্যমগুলো আছে, অর্থাৎ আমরা একটু ফিরে আসি আবার পেছনে, এই জায়গাতে আমরা যদি ফিরে আসি, যে ইলেকট্রনিক যে মাধ্যমগুলো, যেগুলো আসলে আইসিটিকে ত্বরান্বিত করেছে, আইসিটির কর্মকাণ্ডকে আসলে সচল রেখেছে, সেই মাধ্যমগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। ইমেল ছিল, ভয়েস মেল ছিল, ইন্টারনেট ছিল, মাল্টিমিডিয়া ছিল, টেলিকনফারেন্সিং। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করেছিলাম যে আইসিটির সুফল এবং কুফল নিয়ে। তো আইসিটি হচ্ছে একটি কল্যাণমুখী, একটি কনভেনিয়েন্ট অ্যাপ্রোচ টু এক্সপার্টাইজ দ্য মোশন অফ দ্য ওয়ার্ল্ড। বর্তমান বিশ্বের গতিকে যদি আমরা আরও বেশি ত্বরান্বিত করতে চাই, অর্থাৎ বিশ্বায়নকে যদি আমরা আমাদের কল্যাণে যদি প্রয়োগ করতে চাই, তাহলে আইসিটির কোনো বিকল্প নেই। তো সেই আইসিটির সুফল এবং কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো পরিহার করার ক্ষেত্রে আমরা সাইবার সেফটি মেজারের কথা বলেছিলাম, কিছু নিরাপত্তা ব্যবস্থাপনার কথা বলেছি, যেগুলো যদি নিশ্চিত করতে পারি, তাহলে আইসিটি আমাদের জীবনে সর্বাত্মক কল্যাণ নিশ্চিত করবে। তো শিক্ষার্থীরা, আজকে আর কথা বাড়াচ্ছি না। আজকে মোটামুটি আমি সামারাইজ করেছি এই অষ্টম অধ্যায় অর্থাৎ যোগাযোগ নিয়ে। আশা করি আমার সেই পুরনো রিকোয়েস্টটাকে আমি সামনে রেখে আজকের ক্লাস শেষ করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে তোমার আশেপাশে
তোমার যে চলমান বাস্তবতা, তুমি যে প্রযুক্তিটা ব্যবহার করছো, তোমার মাধ্যমে যে কর্মকাণ্ডগুলো ঘটে যাচ্ছে, সেটা তোমার পারিবারিক পর্যায়ে, তোমার সামাজিক পর্যায়ে, তোমার প্রাতিষ্ঠানিক পর্যায়ে তুমি একটু মিলিয়ে দেখো, তাহলে যোগাযোগকে কিন্তু শুধুমাত্র টেক্সটের মধ্যে না, যোগাযোগকে কিন্তু অনেক বেশি পরিব্যাপ্ত, অনেক বেশি ব্যাপক এবং অনেক বেশি প্রত্যাশিত মনে হবে। সঠিক যোগাযোগের মাধ্যমেই কিন্তু আসলে আমরা আমাদের পারস্পরিক সম্পর্ককে এবং বৈশ্বিক যে উৎকর্ষতাকে নিশ্চিত করতে পারি। ধন্যবাদ। আবারও তোমাদের সুস্থতা এবং সুসময় কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।